আচ্ছা, তোমরা সবাই জানো যে আমাদের সিলেবাস তো কমপ্লিট। এবার তোমরা বারবার বলছো সাজেশন সাজেশন, বিশেষ করে যাদেরকে পরে অ্যাডমিশন নিয়েছো শেষের দিকে তারা বলছো স্যার এত কিছু পড়বো কি করে। দেখো, এই একটা এমন আমাদের সাবজেক্ট যেখানে আমরা সাজেশন হিসাবে খুব কিছু বলতে পারি না, এইটাই আমাদের সাবজেক্টের একটা লিমিটেশন বলতে পারো। ঠিক আছে, কারণ সব সাবজেক্টে অনেক কিছু বলা যায়, আমাদের সাবজেক্টে এটা খুব কঠিন কাজ সাজেশন বলা। তো আমি তোমাদেরকে গ্রুপে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যা দেওয়া হয়েছে আর কিছু দেওয়ার প্রয়োজন আছে কিনা। আমি নিজেও জানি নেই, তোমরা এগ্রি করেছো যে সত্যি আর কিছু প্রয়োজন নেই, কিন্তু তারপরেই তোমরা বলছো স্যার একটু যদি কমানো যেত। আমি কয়েকটা জায়গা তার জন্য আজকের ভিডিওতে বলছি। যেমন ধরো, তুমি অ্যালজেব্রার মধ্যে থিওরি অফ ইকুয়েশন প্রথম আসে, কমপ্লেক্স নাম্বার। আমি যে চ্যাপ্টারগুলো বলছি এগুলো খুব ভালো করে পড়ে যাও। 2 নাম্বার আসে থিওরি অফ ইকুয়েশন, ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে এটা থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ইন্টিজার যারা 11-12 তারা পড়বে। আর এখান থেকে সেরকম কি ছিল, এখান থেকে কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন দুটো ভালো করে পড়লে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, তারপরে চলে যাও অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার প্রথম যে পোর্শনটা আছে সেট থিওরি। এই সেট থিওরি থেকে কিন্তু কোশ্চেন আসে। রিলেশন ম্যাপিং আর হচ্ছে গ্রুপ, এ কটা ভালো করে পড়তেই হবে। ওদিকে তুমি চলে যাও লিনিয়ার অ্যালজেব্রাতে। ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট সবাই জানে, কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট থেকে কোশ্চেন কিন্তু আসে, এবং সে তার বেশ কয়েকটা বই আমি তোমাদেরকে দিয়েছিলাম করানোর বাইরে। আর হচ্ছে ভেক্টর স্পেস, যেটুকু আছে সেটুকু। এখান থেকে যদি এবার বললো যে তুমি এইটুকুও পড়বে না, তাহলে কিন্তু খুব মুশকিল, এটুকু পড়তে হবে। 2 নম্বর চলে যাও অ্যানালিসিসের মধ্যে যারা 9-10 দেবে, আমি আপাতত আজকের ভিডিওটা শুধু তাদের জন্য স্পেসিফিক্যালি দিচ্ছি। অ্যানালিসিসের মধ্যে তোমরা প্রথমে রিয়েল নাম্বার চ্যাপ্টার, সুপ্রিমাম ইনফিমাম, ছোট ছোট কিছু সেটের সুপ্রিমাম ইনফিমাম বের করা, এইটুকু অন্তত শিখবে। 2 নাম্বার চলে যাবে সিকোয়েন্সে আমি যা করিয়েছি ওটা যদি পড়ে যাও আর ওর বাইরে কিছু লাগে না। রিয়েল নাম্বার কোনোটাতেই লাগে না যা করানো হয়েছে, তবুও আমি অ্যানালিসিসটা স্পেসিফিক্যালি বলতে পারি যে এত পরিমাণ প্রবলেম করানো আছে যে এর বাইরে আর কিছু লাগে না। রিয়েল নাম্বার, সিকোয়েন্স, সিরিজ, মিন ভ্যালু থিওরিম, ওদিকে লিমিট, ফাংশন, লিমিট, কন্টিনিউটি। ফাংশনের মধ্যে ফাংশনটা পরে লিখছি। ফাংশনের মধ্যে মেন যেটা পড়বে সেটা হচ্ছে পিরিয়ড ক্যালকুলেট করানো আছে, সাফিসিয়েন্ট প্রবলেম। ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এগুলো বাদ দেবে না, এগুলো বাদ দিলে মুশকিল হবে। লাস্টলি এখান থেকে মিন ভ্যালু থিওরিম আর ম্যাক্সিমা মিনিমা। জিওমেট্রির মধ্যে খুব ভালো করে পড়বে পেয়ার অফ স্ট্রেট লাইন, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, 2Dর মধ্যে বলছে এটা। ট্রান্সফরমেশন, পেয়ার অফ স্ট্রেট লাইন শব্দ সাজিয়ে করানো আছে। এইবারে মেন যে জায়গাটা, যে পোলার এর কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে, পোলারের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু খুব মুশকিল। লাস্টলি এখান থেকে পোলার ইকুয়েশন ভালো করে পড়বে। 3D অংশের মধ্যে তোমাদের খুব সিম্পল আছে। 1 নাম্বার আছে হচ্ছে ওই কোঅর্ডিনেট ফ্রেম সিস্টেমটা, আলফা বিটা গামা কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস, মানে ডিআরএস ডিসিএস যেটা। 2 নাম্বার প্লেন, এগুলো সাফিসিয়েন্ট করানো আছে, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু এগুলো থেকে সাজেশন করতে যাবে না। এই জায়গাগুলো থেকে 9-10 এর জন্য বলছি, 2D 3D এই পোর্শনটুকু কমপ্লিট করবে।
এবার চলে যাও সেভারাল ভেরিয়েবল। সেভারাল ভেরিয়েবল যদি কিছু পড়তে নাও চাও, অন্ততপক্ষে সেভারাল ভেরিয়েবলের ক্যালকুলেশন অফ লিমিট, কন্টিনিউটি এই দুটো কিন্তু অবশ্যই পড়ে যেও যদি কিছু পড়তে না চাও। লিমিট এবং কন্টিনিউটি এই দুটো কিন্তু অবশ্যই পড়ে যেও। ওকে, তাহলে আমরা গেলাম কি কি? অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি, সেভারাল ভেরিয়েবল। সেভারাল ভেরিয়েবলের পরে আমি চলে যাচ্ছি তোমাদের নেক্সট টপিক হচ্ছে ধরো ওডি, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একদম যতটা আমার করানো আছে এটা টোটালটা পড়ে যাবে, এখানে কোনো কিছু বাদ দেবে না। তবে এইটা আশা করবে না যে ওডির কোশ্চেন তুমি প্রথমে সলভ করতে যাবে, তা কিন্তু করবে না, তাদের সময় চলে যাবে, সমস্যা বাড়বে। ওডির কোশ্চেন প্রথমে হাত দেবে না। অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি এটা হচ্ছে তোমার কোর ফোকাস, মেন এইটার দিকে তুমি ফোকাস রাখবে, ফোকাস রেখে চিন্তা ভাবনা করবে। অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি। এবারে চলে আসুন নিউমেরিক্যাল অ্যানালিসিস। নিউমেরিক্যাল অ্যানালিসিস, নিউমেরিক্যাল অ্যানালিসিসে প্রথম থেকে পরপর কয়েকটা জায়গা ভালো করে পড়বে। এক হচ্ছে এরর, দুই হচ্ছে অপারেটর, তিন হচ্ছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের মধ্যে মেন ফোকাস দেবে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, লাগরাঞ্জেস, ডিভাইডেড ডিফারেন্স। 4 নম্বর 9, 10 জন্য বলছি সলিউশন অফ ইকুয়েশন, নিউটন র্যাপসন ট্যাপসন যেগুলো আছে ওইগুলোকে কিন্তু ভালো করে পড়বে। লাগরাঞ্জেসের প্রবলেম অবশ্যই ভালো করে দেখে যাবে, কারণ লাগরাঞ্জেসের প্রবলেম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। সেজন্য লাগরাঞ্জেস যেটা আমাদের আছে, লাগরাঞ্জেস পার্টটা কিন্তু ভালো করে দেখে যাবে। আমি আবারও বলছি, লাগরাঞ্জেসের ওখান থেকে কিন্তু প্রশ্ন ফি বছর এসেছে, মানে শুধু এই এমসিকিউ ফ্যাক্টরটা যখন থেকে চালু হয়েছে তখন নয়, লাগরাঞ্জেসের উপরে কিন্তু কোশ্চেন এর আগেও আসতো। সেজন্য লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা এবং একটা দুটো লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা যদি তুমি প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না, লাগরাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা তুমি পেরে যাবে। ওকে, আর এখানে পোলারের সাথে পেয়ার অফ ট্যানজেন্টটা একটু দেখে যাবে। পেয়ার অফ ট্যানজেন্ট অ্যান্ড পাওয়ার, পেয়ার অফ ট্যানজেন্ট, পাওয়ার, এগুলো ভালো করে করানো আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, এটা গেল আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস লিমিটেড সিলেবাস আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, ম্যাক্সিমাম মিনিমামটা আশা করি উপরে দিয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম। এখানে খুব লিমিটেড ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে খুব লিমিটেড সিলেবাস আছে আমাদের। অ্যাকচুয়ালি তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর অ্যানালিসিস মিলিয়ে 9, 10টা বলা হয়, বাট দুটো আলাদা, আমি আলাদাভাবে বললাম। ট্যানজেন্ট নর্মাল 130টা কোশ্চেন করানো আছে, একটাও বাদ যাওয়ার কথা নয় এখান থেকে, যাই আসুক না কেন। এনভেলপ অল টাইপ কোশ্চেন করানো আছে ট্যানজেন্ট নর্মালের ক্ষেত্রে, ইনক্লুডিং পেডাল কার্ভ অবধি করানো আছে। ট্যানজেন্ট নর্মাল, এনভেলপ। ওকে, এই দুটো চ্যাপ্টার এখান থেকে ভালো করে করবে। এই দুটোই তুমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হিসাবে ভাবতে পারো, বাকিগুলোকে অ্যানালিসিস হিসাবে ভাববে, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এবং এই দুটো চ্যাপ্টারে কোনো সাজেশন করবে না। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাসের কমন প্রপার্টিজ উপরে কিছু কোশ্চেন আসে, সেটা ডেফিনাইট ইন্টিগ্রালের হোক বা ইনডেফিনাইট ইন্টিগ্রালের হোক, তার উপরে সিম্পল কিছু কোশ্চেন আসে। 9, 10 সিলেবাসে বিটা গামা ফাংশনটি কিন্তু নেই, রিডাকশন ফর্মুলা অবশ্যই আছে। বাট আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করেছিলাম, যে আমি করিয়েছি সেটা, যে বিটা গামা ফাংশনটি অবশ্যই একটু পড়ে যাবে, কারণ ক্যালকুলেশন রিডাকশন ফর্মুলার প্রবলেমও যদি হয় পরীক্ষায় ওখানে বসে বিটা গামা দিয়ে করলে অনেক সহজে সেগুলো নেমে যাবে। সেই জন্য রিডাকশন ফর্মুলাটি একটু ভালো করে দেখে যাবে। ডেফিনাইট ইন্টিগ্রাল লিমিট অফ এ সাম, ওই অংশটি একটু দেখে যাবে, ওখান থেকে একটি কিন্তু প্রশ্ন থাকে।
আবার ওই ধরনের প্রবলেমগুলো অনেক সময়তে আমাদের কসি সেকেন্ড লিমিট থিওরি দিয়েও হয়ে যায়, সেটা দেখবে, যেটা দিয়ে তোমার সুবিধা হবে করবে। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। এরকম ভাববে না যে ডাবল ইন্টিগ্রালের কোনো চেঞ্জ অফ অর্ডারের প্রবলেম তোমাকে দেবে, তা দেবে না। যেগুলো দেবে তুমি সব ওখানে বসে করতে পারবে। আমার যে 3টে সেট করানো আছে, 3টে সেট ভালো করে করলেই যথেষ্ট। নেক্সট হচ্ছে রেকটিফিকেশন, মানে সোজা কথা হচ্ছে আর্ক লেন্থ। আমি আর্ক লেন্থ দিয়ে লিখছি, আর্ক লেন্থ, এরিয়া, ভলিউম, সারফেস এরিয়া। এর মধ্যে কোনো সলিউশন নেই। যে কটা প্রবলেম আমার তোমাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিস বেসে করানো আছে, চোখ বুঝে ওই কটিকে ভরসা করতে পারো, হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা, সাফিসিয়েন্ট করানো আছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যানালিসিসটাও টোটাল আমি কমপ্লিট করে দিয়েছি। ও যেটা খুশি, তোমাদের 9-10 অ্যানালিসিস নেই, ভেক্টর অ্যালজেব্রা টোটাল কমপ্লিট করে যাবে। এইবার পড়ে থাকছে হচ্ছে তোমাদের অ্যানালিটিক্যাল ডায়নামিক্স। ডায়নামিক্স নিয়ে তোমাদের অনেক কোয়ারি ছিল, ডায়নামিক্স খুব সুন্দরভাবে করানো হয়েছে তার জন্য। এইবার ডায়নামিক্সে এত করানো হয়েছে যে তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে কোনটা পড়বে কোনটা পড়বে না। যারা খুব কমপ্লেক্সিটিতে ভুগছো তারা একটা জিনিস আমার কাছ থেকে, দুটো জিনিস ভালো করে মনে রাখো। মোশন ইন এ স্ট্রেট লাইন কোনো সাজেশন করবে না, মোশন ইন এ স্ট্রেট লাইন কোনো সাজেশন হবে না, এর কোনো সাজেশন করার চেষ্টা করবে না। 2 নাম্বার, আমরা যেটাকে বলি 2D ফোর্স, দ্যাট ইজ কার্টেশিয়ান অ্যান্ড পোলার মোশন, কোনো সাজেশন করবে না। আমি অনেক কিছু কিন্তু বাদ দিয়ে দিলাম, যাদের প্রবলেম হচ্ছে তাদের জন্য, যারা সবটা পারছো সবটা পড়ে যাবে। কার্টেশিয়ান অ্যান্ড পোলার মোশন 2D। নাম্বার 3 সেন্ট্রাল অরবিট, কোনো সাজেশন করবে না। সেন্ট্রাল অরবিট 1 নাম্বার দুভাবে করিয়েছি আমি, এক হচ্ছে খুব ডেসক্রিপটিভলি করিয়েছি, দেখবে থিওরি ব্যাচে। আর যারা মক ব্যাচে পরে অ্যাডমিশন নিয়েছিল তাদের জন্য একটা শর্ট ট্রিক্স করিয়েছিলাম, যে কিভাবে আমরা দ্রুত সমাধান করতে পারবো, প্রবলেমে হাত না দিয়ে কিভাবে আমরা ফোর্স ক্যালকুলেট করতে পারবো। তাই ওই অংশটি অবশ্যই অবশ্যই দেখবে, এবং এই 3টার মধ্যে কোনো সাজেশন করবে না। বাকি যা পড়িয়েছি, ইম্পালস ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে, তোমার যদি পোষায় করবে, না পোষায় করবে না, আমি জোর দেবো না। কিন্তু এই 3টার মধ্যে যেন কোনো রকম সাজেশন না হয়, এটা রিকোয়েস্ট বলতে পারো। এই 3টার মধ্যে কোনো রকম সাজেশন করার চেষ্টা করবে না, ওকে। এবার দেখো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন 9-10 নেই তা কিন্তু নয়। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ডিগ্রি অফ প্রিসিশনের যে জায়গাগুলো, ওইগুলো একটু ভালো করে পড়বে। আমার তো ডিটেলসে করানো আছে, তো যাই হোক, বেশি নেই তোমাদের 9-10 সিলেবাসে। ট্রাপিজয়েডাল, সিমসন 1/3, এই দুটো আছে। একটু ডিগ্রি অফ প্রিসিশনের জায়গাটি করে যাবে, ওকে। একটু ডিগ্রি অফ প্রিসিশনের যে জায়গাটা, এই জায়গাটা একটু দেখে যাবে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে আমি করিয়েছি, ওই দুটো জায়গা একটু দেখে যাবে, আর পার্টিকুলার যে 3টে ফর্মুলা তোমাদেরকে ডিসক্রাইব করছে সেটুকু দেখে যাবে। যেমন ওয়েডেলস রুল তোমাদের 9-10 সিলেবাসে নেই, এটা পড়ার দরকার নেই। এরপর হচ্ছে প্রবাবিলিটি, তোমাদের যা স্যার করিয়েছেন হালিম স্যার, পড়ে যাবে যথেষ্ট। এলপিপি যতটা পসিবল তোমার দ্বারা পড়ে যাবে, কারণ আমি যতগুলো তোমাদের বললাম এগুলো করতে পারলেই একটা হিউজ জায়গায় তোমরা পৌঁছে যাবে। এবং অলরেডি তোমরা টেস্টে 60-এর মধ্যে 53-54 পেয়েছো, মানে অ্যাবাভ 44 প্রচুর আছে। সুতরাং আমি এটা এক্সপেক্ট করতে পারি যে প্রিপারেশন যথেষ্ট ভালো, সাজেশনের দিকে তোমরা হাঁটবে না, আর যদি হাঁটো আমি যেটুকু এরিয়া বললাম এই এরিয়াটুকু কিন্তু ভালো করে করবে। এবার হচ্ছে পরীক্ষার হলে তোমরা কিভাবে ডেভেলপ করবে। পরীক্ষার হলে প্রথম মেন ফোকাস দেবে এই প্রশ্নগুলোকে, অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি, অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি। এবারে একটু সার্চ করবে যে ডায়নামিক্সের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কি তোমার শর্ট ট্রিক্সে হয়ে যাচ্ছে। যদি হয়ে যায় হাত দাও, কোনো অসুবিধা নেই। নিউমেরিক্যালের যে প্রবলেমগুলো এসেছে, আমরা যে টেকনিকগুলোতে শিখিয়েছি, তাতে কি হয়ে যাচ্ছে, হাত দাও। ধরো ডিগ্রি অফ প্রিসিশন কত জানতে চেয়েছে, তুমি জানো, হাত দিতে পারো। একটা ফর্মুলা দিয়ে বলছে এটা কোন রুল, ট্রাপিজয়েডাল রুল, ওয়েডেলস রুল, সিমসন 1/3 রুল, সিমসন 3/8 রুল, তুমি জানো, হাত দাও। এই ধরনের কোশ্চেন পেলে হাত দেবে, কোনো সমস্যা নেই। বাট লার্জ ক্যালকুলেটিভ প্রবলেম প্রথমেই হাত দেবে না, এটা মনে রাখবে। এবার ধরো ভেক্টর অ্যানালিসিসের প্রবলেম দিয়েছে, হাত দাও, কোনো অসুবিধা নেই।
অ্যালজেব্রা, অ্যানালিসিস, জিওমেট্রি, ডাইনামিক্স, নিউমেরিক্যালের কমন প্রবলেম থাকলে হাত দাও। এবার তুমি ভেক্টর অ্যালজেব্রা হাত দাও। ভেক্টর অ্যালজেব্রা হাত দেওয়া না, ওরা হয়েও যাবে, ওখানে একটু সামান্য ক্যালকুলেশন করতে হতে পারে, হয়ে যাবে। প্রবাবিলিটির কোনো জানা কোশ্চেন এসেছে, হাত দাও। স্ট্যাটিস্টিক্সের নন কোশ্চেন এসছে, এলপিপির সিম্পল থিওরির উপরে কোশ্চেন এসছে, হাত দাও। বাট লার্জ ক্যালকুলেটিভ প্রবলেম প্রথমেই হাত দেবে না। প্রথমে দেখবে তুমি হাইয়েস্ট স্কোর কতটা টেনে নিতে পারছো। নেগেটিভ মার্কিং নেই, সুতরাং খুব ভয়ের কিছু নেই। হাইয়েস্ট স্কোর কতটা টেনে নিতে পারছো, যতটা টেনে নিতে পারবে সেটা টেনে নাও। ট্যানজেন্ট নর্মালের কোনো ক্যালকুলেটিভ প্রবলেম এসছে, হাত দিও না। সাবনর্মাল থেকে সহজ প্রবলেম এসছে, হাত দাও। সাবনর্মালের অঙ্ক বড় হয় না, সাবট্যানজেন্টের অঙ্ক বড় হয় না। পেডালের সিম্পল কোনো প্রবলেম এসছে, একটা লগ নিলেই কাজ হয়ে যাচ্ছে, পোলার এসছে, হাত দাও, অসুবিধা নেই, এটাতে হাত দাও, কোনো সমস্যা নেই। এনভেলপের জিওমেট্রিক্যাল বেসড কোশ্চেন এসছে, হাত দেবে না। এনভেলপের এমন একটি প্রবলেম দিয়েছে যেটা প্যারামিটারের স্কোয়ার বা T⁴ ধরো এই ফরম্যাটে আছে, হাত দাও, কোনো অসুবিধা নেই। বাট জিওমেট্রিক্যাল বেসড কোশ্চেন এসছে না, ওই কোশ্চেনটি করতে গেলে তার ছবি আঁকতে হবে, একটা সার্কেলের একটা ডায়ামিটারের রেসপেক্টে কোনো একটা কন্ডিশন দিয়ে তার এনভেলপ বার করতে বলেছে, হাত দেবে না, শেষে গিয়ে হাত দেবে। কোশ্চেন চয়েস করতে শিখতে হবে। আর্ক লেন্থের প্রবলেম এসছে, আর্ক লেন্থের যে প্রবলেম আসুক, আমি যে 16টা ফর্মুলা করিয়েছি তার মধ্যে কোনো না কোনোটিতে পড়বে। যদি দেখো প্যারামেট্রিক ফরম্যাটের দিয়েছে, আর ইকুয়ালস টু এফ থিটা, এই এক্স ইকুয়ালস টু এফ থিটা, ওয়াই ইকুয়ালস টু জি থিটা, হাত দেবে না। যদি দেখো পি ইকুয়ালস টু এফ আর দিয়েছে, হাত দেবে। কোশ্চেন চয়েস করতে হবে, কিন্তু কোশ্চেন চয়েস করা এটা খুব ভাইটাল রোল। দেখা যাচ্ছে একটা আর্ক লেন্থের প্রবলেম এসছে, এক্স ইকুয়ালস টু এফ টি, ওয়াই ইকুয়ালস টু জিটি, যেখানে কি একটি প্যারামিটার, এর ফর্মুলা অনেক বড়, বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে, ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি, D2x D2 D2y D2, তারপরে প্রোডাক্ট অনেক কিছু ব্যাপার আছে, হাত দেবে না প্রথমেই, পরে সময় থাকলে হাত দেবে। এবারে একটি প্রবলেম এসছে, পি ইকুয়ালস টু এফ আর, পেডাল ফরম্যাটে আছে, হাত দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, হাত দিতে পারো। বাট এফ এক্স ওয়াই ইকুয়ালস টু 0, প্রথমেই হাত দেবে না, ইমপ্লিসিট ফরম্যাটে আছে। এবারে তুমি চলে যাও ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, আর্ক লেন্থ হলো। এবারে ধরো তোমাকে দিয়েছে একটা ভলিউমের প্রবলেম। ভলিউমের কার্ভটিকে আগে দেখো, যে কার্ভ দিয়েছে তাকে তুমি হ্যান্ডেলিং করতে পারছো কিনা, মনের মধ্যে কোনো প্রেশার না নিয়ে। যদি প্রেশার নিতে হয় তাহলে পরে করো, তুমি জানো ওটা ফর্মুলাতে ফেললে চলে আসবে, সবাই জানে। ডাবল ইন্টিগ্রাল, নির্দ্বিধায় হাত দাও, যে প্রবলেমই তোমাদের আসুক না কেন ওই একদম সিস্টেমেটিক ফরম্যাটে আসবে, যেগুলো করানো হয়েছে, নিশ্চিন্তে হাত দিতে পারো। তাই এইভাবে যদি কোশ্চেন চয়েস না করতে পারো তাহলে কিন্তু মুশকিল আছে, ঠিক আছে। রিডাকশন ফর্মুলা এমন একটা দিয়েছে, তুমি কাকে ইন্টিগ্রেট কাকে ডিফারেন্সিয়েট, সময় লাগবে ভাবতে 1 মিনিট, পরে হাত দেবে। ডেফিনাইট ইন্টিগ্রালের প্রবলেম, নিশ্চিন্তে হাত দাও, ওগুলো প্রপার্টির উপরেই থাকে, হয়ে যাবে। নিউমেরিক্যাল অ্যানালিসিস এররের প্রবলেম, নিশ্চিন্তে হাত দাও। অপারেটরের প্রবলেম, হাত দাও। ইন্টারপোলেশন দেখে হাত দেবে। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন থেকে বেশি আসে, আমি তো বললাম তোমাদেরকে। কিন্তু ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা কটা ডাটার উপরে আছে, 3টে না 4টে? 4টে হলে হারগিস প্রথমে হাত দেবে না, 4টে দেবেও না, দিলে 3টেই দেবে। 3টে দিলে হাত দিতে পারো। ইন্টারপোলেটিং পলিনোমিয়াল একটা প্রবলেম দিয়েছে, 1 এ 3, এই 1 এ 1, 2 তে 8, আমি করানো আছে প্রবলেমটা, আমি এক্সেপশনাল কেসগুলো বলছি। 3 তে 27, তাহলে জানতে চাইলো 2.7 এর কথা, তুমি মনে মনে 2.7 এর কিউব দিয়ে উত্তর দিয়ে দিলে, এবং অপশনের মধ্যে 2.7 এর কিউবটা আছেও, কিন্তু ওটা অপশন নয়। এই ধরনের প্রবলেমগুলো একটু কেয়ারফুল হবে, এই ধরনের প্রবলেমগুলো একটু কেয়ারফুল হবে। ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, কোনো অসুবিধা নেই, যেরকম প্রবলেম আছে করো, সব সহজ প্রবলেম। পেয়ার অফ স্ট্রেট লাইন প্রবলেম দেখে হাত দেবে। দেখা যাচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়েছে, অসম্ভব ওইটুকু সময়ের মধ্যে, শেষে গিয়ে হাত দেবে। তাই আমাদের টেস্টে 53 পাচ্ছ, 60-এর মধ্যে কোনো সমস্যা নেই। সেই কনফিডেন্সে পরীক্ষা দেবে না, পরীক্ষা দেবে নিজের কনফিডেন্সে, যে না আমাকে প্রশ্ন চয়েস করতে হবে। প্রশ্ন চয়েস একটা বড় ফ্যাক্টর। বাজারে শেষ মুহূর্তে অনেক প্র্যাকটিস সেটের বই বেরোয়, যে প্র্যাকটিস সেটের বইয়ে প্রচুর ভুল উত্তর থাকে, এবং সেই ভুল উত্তর দেখে তোমাদের নিজেদেরও কিন্তু কনফিডেন্স ডাউন হয়, এরকম ঘটনা ঘটছে।
যে আপনার টেস্টে 60-53 পেয়েছিলাম, আমরা তো জেনারেল গ্রুপে টেস্ট দিয়েছিলাম, তোমরা অনেকেই দিতে পেরেছো, সেটা প্রায় 1400 ক্যান্ডিডেট ছিল, দেখলাম প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তো কিন্তু আমি আশানুরূপ ইয়েতে ওই প্র্যাকটিস বুকে পাচ্ছি না কেন, উত্তর মিলছে না কেন? তারপর দেখা যাচ্ছে তার মধ্যে প্রচুর উত্তর ভুল করা আছে। তাই হঠাৎ করে কনফিডেন্স ডাউন হবে এমন কোনো কাজ করবে না। কনফিডেন্স ডাউন হবে এমন কোনো কাজ করবে না। ওডির ক্ষেত্রে আমি তো বললাম, ডি অপারেটরে দেখা যাচ্ছে তোমাকে দিয়েছে একটা সিম্পল পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে, তুমি হাত দিতে পারো, বাট একটা অয়েলার্স প্রবলেম দিয়েছে, প্রথমেই হাত দিও না, ক্যালকুলেশন বড় হবে। সেভারাল ভ্যারিয়েবলে লিমিট কন্টিনিউটি নোন প্রবলেম থাকে, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এগুলো নোন প্রবলেম থাকে। তার উপরে ধরো আছে মিন ভ্যালু থিওরিম। পোল পোলার তো আগেই বললাম, পোল পোলারটা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবে, প্রবলেম হয়ে যাবে। পোলার ইকুয়েশনও তাই, পেয়ার অফ স্টেট লাইনটা একটু ভেবে। ম্যাক্সিমা মিনিমা কোনো অসুবিধা নেই, মিন ভ্যালু থিওরিম কোনো অসুবিধা নেই। মিন ভ্যালু থিওরিম থেকে সিম্পল প্রবলেম থাকে, থিটার বেসিসে প্রবলেম থাকে অনেক সময়তে। কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি লিমিট ফাংশন, ফাংশনের ক্ষেত্রে আবারও বলছি, সিম্পল ভাবে মনে রাখবে যে পিরিয়ড কিভাবে বার করতে হয়, এখান থেকে ওই ধরনের প্রবলেমে আসে। নেক্সট হচ্ছে রিয়াল নাম্বারের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে, রিয়াল নাম্বারের ক্ষেত্রে যে আমরা সুপ্রিমাম ইনফিমাম ঠিক মতো বার করতে পারছি কিনা, প্রয়োজনে সিকোয়েন্সের হেল্প নিয়ে বের করবে। পয়েন্ট সেট থিওরি তোমাদের 9 10 সিলেবাসে নেই, সিকোয়েন্স থ্রু আউট পড়বে। কসিস সেকেন্ড লিমিট থিওরিম বা স্যান্ডউইচ থিওরিম এই জাতীয় জায়গা থেকে প্রবলেম আসে। এবারে মেথড কিন্তু একটা ফ্যাক্টর। দেখা যাচ্ছে একই প্রবলেম স্যান্ডউইচ দিয়েও হয়, কসিস সেকেন্ড লিমিট থিওরিম দিয়েও হয়, তোমাকে চয়েসটা করতে হবে কসিস সেকেন্ড লিমিট থিওরিম। সিরিজের ক্ষেত্রে ভ্যারাইটিস টেস্ট আছে, প্রথমেই গাউস টেস্টে যাবে না। যে ধরনের প্রবলেম থাকে সাধারণত তোমাদের ডিএলএমবার রেশিও টেস্ট বা রুট টেস্ট এগুলো দিয়ে হয়ে যায়। তারপর না হলে তখন তুমি ভাববে। সাধারণত তোমাদের প্রবলেম করতে গিয়ে লগারিদমিক টেস্ট বা কসি কন্ডেনসেশন টেস্ট এগুলোর ব্যবহারের প্রয়োজন খুব একটা পড়ে না, এটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি। তাই পড়ে যাবে ওগুলো, কিন্তু মানে প্রবলেমে হাত দেওয়ার সময় একটু তোমার খুব সিম্পল টেস্ট দিয়ে দেখে নেবে। তোমার এটা উদ্দেশ্য নয় কম্পিটিটিভ পরীক্ষাতে যে তুমি পুরো সিলেবাস কতটা খুঁটিয়ে পড়েছো, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ পুরো সিলেবাসে তুমি যা পড়েছো তার কতটাকে ওই পরীক্ষার হলে বসে অ্যাপ্লাই করতে পারছো। ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে হবে ম্যাক্সিমাম স্কোর তোলার জন্য। নলেজ ঠিক আছে, যার নলেজ আছে সে অত্যন্ত বেটার, যা পজিশনে পৌঁছে গিয়েছে, কিন্তু সেই নলেজটিকে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর হচ্ছে যারা এসএনএসটি সার্ভিস করতে, আমি জানি তোমাদের অবস্থাটা এই সময়তে কি হতে পারে, মানে আমিও বানান ভুল লিখছি আর কি। এসএনএসটি সার্ভিস যে ইন সার্ভিস যারা ছিলে তাদের অবস্থাটি কি হতে পারে। একটা রিভিউয়ের দিকে তোমরা ওয়েট করেছিলে, রিভিউ তো যাই হোক তোমাদের পক্ষে যায়নি। আজকে এই ভিডিওটা যখন করছি তার মানে আগেই আমি লিস্টটা দেখছিলাম, আজকে লিস্ট পাবলিশ হয়েছে। তো একইভাবে যদি তোমাদের লিস্টটা দিত তাহলে তো আজ সত্যি এই দিনটাই আসতো না। আমরা সবই জানি, কেউ কিছু জানি না তা নয়, কিন্তু কি আর বলা যাবে, এখানে কিছু বলার নেই। মানে এই মুহূর্তে তোমাদের উপরে যে প্রেশারটা আছে এটা সর্বাধিক প্রেশার হিসাবে ভাবা যেতে পারে। তোমাদের ক্ষেত্রে আমার যেটা ভয় যে পালস ফেলিওর করবে না কেউ, সব পড়েছো সব জানো। দেখো 7 বছর 8 বছর তোমরা স্কুলে পড়িয়েছো, সুতরাং এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলে, সুতরাং এই জায়গা থেকে কেউ আমরা এটা বলতেই পারি না যে না তোমরা কিছুই জানো না, এটা তো নয়, তোমরা অনেক কিছু জানো, অনেক। হ্যাঁ, অনার্সের সিলেবাসটা এমন যে এটা যদি 7 বছর 8 বছর কেউ না পড়ে তার ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। সেটা তোমাদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, সেটা সবার ক্ষেত্রে। এটা কোনো স্বীকার করতে যদি কারোর আপত্তি থাকে তাহলে আলাদা ব্যাপার, যে না আমাকে যে সময় বসিয়ে দেবে, শুধু আমার মানে এই আমাদের সার্ভিসটি বলে নয়। আমি যদি এখন কোনো সেই রকম লেভেলের অফিসারকে বলি যে তাকে আর একবার তার সিলেকশন টেস্টের মধ্যে দিয়ে আসতে হবে, মনে হয় না সম্ভব সেটা। ইভেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকেও যদি বলা হয় যে না আপনি আপনার সিলেকশন টেস্ট দিয়ে আরেকবার আসুন,
টেস্ট তো তারা দেয় না, তারা যেটা দেয় সেটা ওই 53 পাওয়ার মতো টেস্টটা দেয়। তো তাহলে কি হয় সেটা সবাই আমরা জানি। যাই হোক, সেগুলো বলে লাভ নেই। এখন তোমাদেরকে যে জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমার মনে হয় যে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা কেউ নার্ভ ফেল করবে না, নিজের জায়গাটি ধরে রাখবে যে না আমাকে উত্তর দিতে হবে, ফ্যামিলির দিকে তাকিয়ে হলেও দিতে হবে, নিজের দিকে তাকিয়ে হলেও দিতে হবে। মানে যারা ফ্রেশার দিচ্ছে তাদের প্রতি আমার যতটা ভালোবাসা আছে তার থেকে অনেক বেশি তোমাদের প্রতি আছে। আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছে, এর জন্য আমি জানি যারা ফ্রেশার তারা কেউ কোনোদিন খারাপ ভাববে না, কারণ যাদের চাকরি গিয়েছে তাদের নিজেদের দিদি ভাই বোন অনেকে আছে, এবং আজকে যে ফ্রেশার তাকেও যদি বলা হয় যে 7 বছর পরে পরীক্ষা দাও, সে কোনোদিনই একই জায়গাতে কিন্তু থাকবে না। আমি জানি এতে কেউ কিছু মাইন্ড করবে না, এবং তোমাদের প্রতি প্রত্যেকে সহানুভূতিশীল। কিন্তু তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো মতেই যেন পরীক্ষার হলে গিয়ে টেনশনে সবটা খারাপ না হয়ে যায়। আমি ভয় পাচ্ছি এইটাই, যে টেনশনে তোমাদের অনেক কিছু সমস্যা আসতে পারে। যে হঠাৎ করে পরীক্ষার হলে গিয়ে একটা কোশ্চেন দেখলে, দীর্ঘদিন দেখোনি, তো ভাবছো যে আমি কিভাবে এখান থেকে বেরোবো। এই জায়গাটা থেকে বেরোনোর জন্য আমরা একটা রাস্তা বলে দিচ্ছি। যারা ইন সার্ভিস ছিলে, হয়তো অনেকদিন পড়া নেই, তারা প্রথম যেটা করবে সেটা হচ্ছে কোশ্চেন দেখে যে কটা জানা সে কটা করে নাও। ধরো তুমি এই 1 মাস বা 15 দিন বা 20 দিন যেটুকু পড়ছো, পড়ে তুমি নাম্বার অফ কমন কোশ্চেন পেলে 20। আমি খুব মিনিমাম দিয়ে বলছি 20 দিয়ে দাও আগে। তোমরা জানবে তুমি এত বছর চাকরি করেছো, তুমিও তো স্যার, তাই না? তুমিও স্যার, তাই কোনো সমস্যা নেই, তুমি 20টা মার্কের প্রশ্নের উত্তরটি আগে দাও। এইবার তুমি আস্তে 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 বাকিগুলো ট্রাই করো, যেভাবে আমি উপরে বললাম সেই মেথডে শুরু করো। আমি শিওর তুমি 46, 50, 52 অব্দি পৌঁছে যাবে। এবং অলরেডি আমাদের ডেপুটেড যারা অ্যাডমিটেড ক্যান্ডিডেট আছে, তোমরা 46 থেকে 51-এর মধ্যে আমি পেয়েছে দেখেছি। এবং যাদের প্রথমে স্কোরটা 22, 23, 28 ছিল, তারা নিজেরাই এখন বলেছে যে না আমরা 49, 50 পাচ্ছি। সুতরাং 49, 50 শুধু পেলে হবে না, ওই দিন ওই অবস্থায় ওই মুহূর্তে ওটাকে অ্যাপ্লাই করতে হবে। আর ফ্রেশারদেরকে তো আমি আগেই বলবো যে তোমরা যথেষ্ট ভালো পজিশনে আছো, বিশেষ করে যারা 2023 থেকে আমাদের সাথে টাচে ছিলে, তোমাদের মধ্যে অনেকে মাদ্রাসা কোয়ালিফাই করে গিয়েছে। তো যাই হোক, তোমরা অনেক ভালো পজিশনে আছো, যথেষ্ট ভালো পজিশনে, তোমরা নিশ্চিন্তে এগোও। তোমাদের প্রতিও আমাদের ভালোবাসা আছে, আর যারা ইন সার্ভিস তাদের প্রতিও আছে। কিন্তু খুব খারাপ আজকে এই জায়গাটায় যে তাদের চাকরি করে আবার পরীক্ষা দিতে হচ্ছে। যদি তাদের না দিয়ে সব সিটটা তোমাদেরকে দিত, এটা আরো বেটার হতো। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো আমার যতদূর ধারণা, যে আমার না, এটা তোমাদেরই আছে, তোমাদেরই যারা মেসেজ করেছিল এর আগের দিন গিয়েছিলাম ওই মেসেজটা গ্রুপে, তোমাদের বন্ধুরাই পাঠিয়েছে যে দেখো 2026-এ এক্সপেক্টেড ইলেকশন যেহেতু আছে, তার আগে একটা কোনো কিছু চিন্তা ভাবনা গভর্নমেন্টের আবার হতে পারে। তো যেটা তোমাদের এই ক্যান্ডিডেটগুলো আমাদের কাছে দাবি করেছে যে আমরা এই মুহূর্তে ব্যাচ ক্লোজ করবেন না। ঠিক আছে, তোমরাই বলেছো ব্যাচ ক্লোজ না করতে, আমাদের সত্যি কথা এই মুহূর্তে ব্যাচটাকে ক্লোজ করে দেওয়ার ইচ্ছা ছিল। তো ব্যাচ ক্লোজ যেহেতু নিষেধ করেছো তোমরা, সেই দিকে তাকিয়েই তোমাদের জন্য আমরা এই মুহূর্তে প্র্যাকটিস ক্লাস বা প্র্যাকটিস ব্যাচ 2.0 আমরা লঞ্চ করব, কিন্তু সেটা সামনের মাসের 15 তারিখের পর, পরীক্ষা হয়ে যাবে তারপর। প্র্যাকটিস ব্যাচ 2.0 আমরা লঞ্চ করব সামনের মাসের 15 তারিখের পর। অলরেডি তোমরা কিছুজন নাম লিখিয়েছো, যারা ইচ্ছুক তারা আমাকে ইনফর্ম করবে, আমরা গ্রুপটিতে জয়েন করিয়ে দেব। কিন্তু আমরা স্টার্ট করব সামনের মাসের 15 তারিখের পর, পরীক্ষা হবে তারপর। ঠিক আছে, তার আগে এই নিয়ে কোনো কিছু না। তোমরা চেয়েছো, আমরাও রাখবো, কিন্তু এখনকার মতো রেগুলার ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা যেভাবে আমরা বিগত 3 মাস টানলাম সেরকম প্রয়োজন নেই। যতটা দরকার করা হবে। আর এই প্র্যাকটিস ব্যাচে আমরা যখনই শিফট করেছিলাম, যেমন 2024-এ যারা তোমরা সারা বছর আমাদের থিওরি ব্যাচে ছিলে, তারা 25-এ প্র্যাকটিস ব্যাচে এসেছিলে। প্র্যাকটিস ব্যাচের জন্য আমরা যেটা মেন একটা সুবিধা দিয়ে থাকি, যে প্র্যাকটিস ব্যাচে যারা জয়েন করবে, পরবর্তীতে যখন পরীক্ষা ডিক্লেয়ার হয় তখন যে মক ব্যাচটি লঞ্চ করা হয়, তার জন্য তাদেরকে আর কোনো অ্যাডমিশন নিতে হবে না।
তো ঠিক আছে, আমরা থিওরি ব্যাচ 3 গেল, এটা আমাদের, আমরা থিওরি ব্যাচ একটা 4 আনবো, কিন্তু সেটা এখন নয়, আমরা 1 মাস আগে সবাই রেস্ট নেব, তারপর অক্টোবর মাস রেস্ট নেব, নভেম্বর থেকে আমরা থিওরি ব্যাচ 4 আনবো। নভেম্বর থেকে আমরা থিওরি ব্যাচ 4 আনবো, সেটা নভেম্বর থেকে। যেমন থাকে 1 ইয়ার ডিউরেশন, 1 ইয়ার কোর্স, 1 ইয়ারই থাকবে। আর প্র্যাকটিস ব্যাচ 2.0 এটা চলবে, এটা যেমন চলে তেমনই চলবে, সপ্তাহে 2 দিন ক্লাস দিয়ে তেমনই চলবে, ফ্রম 15 সেপ্টেম্বর। আর অলরেডি দেখবে আমরা একটা গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর একটা মক ব্যাচ চালু করেছি, শুধুমাত্র অঙ্ক, কারণ বাকি কোনো কিছুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই, ওইরকম ভাবে আমি করতে পারি না, আমি নিজেই পারি না। গ্রুপ সি গ্রুপ ডির মক ব্যাচ অনলি ম্যাথ অংশটি আমরা শুরু করেছি, এবং সেটা খুব মিনিমাম চার্জেস, মানে তোমাদের এসএলএসটির যা ফিস ছিল তার 0.04, আমি তো বলে দিয়েছি আগে, ওটার কারণ আলাদা, সেটা ব্যাখ্যাও করেছি, একটা ভিডিও দেখবে এটা নিয়ে আপলোড হয়েছে। তো এটা স্টার্ট করছি, এটা আমরা অ্যাডমিশন তোমার সেপ্টেম্বরের 1 থেকেই নিচ্ছি, অলরেডি কয়েকজন অ্যাডমিট হয়ে গিয়েছে, তো 1 থেকেই নিচ্ছি। বাট যারা এসএলএসটির ক্যান্ডিডেট তাদেরকে আমরা বলেছি যে তোমরা 14 তারিখের পর থেকে এটা নিয়ে ভাববে, তার আগে হয়তো 4টে পরীক্ষা হবে, সেটা হতে দাও, তোমাদের বেশি ভাবার দরকার নেই, তোমরা ওটা 14 তারিখের পর থেকে ভাববে, ঠিক আছে? তো গ্রুপ সি গ্রুপ ডি এটা মক ব্যাচ হিসাবেই শুরু হচ্ছে। আর যেমন তোমাদের মাদ্রাসার ক্ষেত্রে হয়েছিল, যে আমি প্রথম যখন 23 সালে আমি করি, যে তোমরা মক ব্যাচেই ভর্তি হবে, কিন্তু আমি তোমাদেরকে তার সাথে থিওরিটিক্যাল পোর্শনও দেব, তো এখানেও দেব, কিন্তু সেটা প্রথমে কোনো রিটিন কমিটমেন্ট দেব না, কিন্তু দেব, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো এবার প্র্যাকটিস ব্যাচ 2.0-তে যারা শিফট করবে তারা আমাকে একটু নক করবে, অলরেডি যারা করেছো তাদের আর নক করার দরকার নেই, তাদেরকে তো একটা গ্রুপে জয়েনও করে দেওয়া হয়েছে, বাকিরা নক করবে। 15 সেপ্টেম্বরের পরে এটা শুরু হবে, এবং এই এসএলএসটিতে যারা রিটিন কোয়ালিফাই করে যাবে তাদের, এর আগেও যেমন আমাদের হয়েছে, তাদের ইন্টারভিউয়ের টোটাল কোচিংটা আমরা প্র্যাকটিস ক্লাসে দিয়ে দেবো, ওটার জন্য আলাদা করে তোমাদেরকে কোনো অ্যাডমিশন নিতে হবে না, ওই প্র্যাকটিস ক্লাসের যেটা ফিজ ওটাতেই থাকবে, এবং ইন্টারভিউয়ের টোটাল এটা আমরা দিয়ে দেবো ওখানে। প্লাস তোমাদের সামনে যেটা পিএসসির পরীক্ষা হওয়ার ইচ্ছা আছে, মানে ডিক্লেয়ার করেছিল এর আগে, যদি হয় এটা দিয়েই চলবে, এবং আবার যদি এসএসসি আরেকটি হয় 26-এর শুরুতে, যারা থিওরিটিক্যাল পার্টটাকে কমপ্লিট করলে এই বছর, তাদের নতুন করে থিওরি ব্যাচ 4-এ যাওয়ার কোনো দরকার নেই, ওটা টোটালি থাকবে ফ্রেশারদের জন্য, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য। যারা থিওরি ব্যাচ কমপ্লিট করেছো তাদের আমি আবারও বলবো, তাদের কিন্তু থিওরি ব্যাচ 4-এ যাওয়ার দরকার নেই, তারা গেলে প্র্যাকটিস ক্লাসে যাবে। আর নতুন ক্যান্ডিডেট যারা আমাদের কাছে পড়োনি কিন্তু হয়তো প্র্যাকটিস করতে চাইছো, তারা যোগাযোগ করবে, তাদের বিষয়টা অন্যভাবে ট্রিট করা হয়। কিন্তু যারা এতদিন পড়েছো এবং একটা কোর্স ফি কমপ্লিট করেছো, তাদের জন্য একটা নমিনাল ফিজে প্র্যাকটিস ক্লাসটা চালু হয়। বাট যারা নতুন করে প্র্যাকটিস ক্লাসে আসতে চাইবে তাদের ব্যাপারটি আলাদা, সেটা আমার সাথে কথা বলবে, মানে হোয়াটসঅ্যাপ করবে, আমি দেখে দেবো। আর যে কোনো পারপাসে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, এটা আমার রিকোয়েস্ট। আমি হোয়াটসঅ্যাপের প্রত্যেককে রিপ্লাই দিই, হয়তো কারো 10 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা লেট হয়, কিন্তু আমি রিপ্লাই দিই, এমন না যে রিপ্লাই দিই না, মানে অযথা বাজে না বকলে রিপ্লাই দিই, এটুকু বলতে পারি। তো তোমরা নক করবে, আমার যেটুকু জানার বা যেটুকু বলার আমি বলে দেবো। আর এই গ্রুপ সি গ্রুপ ডিটা নিয়ে একটা দিলাম আমরা, দেখবে একটা ভিডিও দিয়েছি আমি, ওটা একটু দেখে নেবে, তাহলে ওটা একইভাবে তোমরা যারা আমাদের কাছে এসএলএসটি কমপ্লিট করেছো, যে 300 জন মতো আছো, তারা তো জানো আমরা কিভাবে কি করি, তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই। তাদের মধ্যে যারা গ্রুপ সি গ্রুপ ডি এলিজিবল বা দিতে চাও, তারা অ্যাডমিশন নিতে পারো, কোনো অসুবিধা নেই।